ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিকস হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর, যেগুলো হচ্ছে অ্যান্টি আলসার ড্রাগ বলতে আমরা যে ড্রাগগুলো বুঝি। মোট কথা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটরটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। এখানে থাকবে ইন্ট্রোডাকশন আলোচনা থেকে শুরু করে এটার ইউজ, অ্যাডভার্স ইফেক্ট এবং পাশাপাশি যেটা থাকবে মেকানিজম অফ অ্যাকশন। আমি চেষ্টা করব খুব সহজভাবে বেসিক জিনিসটাকে বোঝানোর। তো রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার জন্য। আর আশা করছি ভিডিওটিতে সবাই খুব বেনিফিটাইড হবেন, বিশেষ করে যারা ফার্মাকোলজি রিলেটেড পড়াশোনা করছেন, ফার্মাকোলজি স্টুডেন্ট আছেন, লাইক নিউ কমার্স অফ ফার্মেসি স্টুডেন্ট, ফার্মাকোলজি নিয়ে নতুন পড়াশোনা করছেন, তাদের জন্য এই ভিডিওটি ডেডিকেটেড। তো রিকোয়েস্ট করব ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। সো ভিউয়ার্স, আজকাল খুব রিসেন্টলি মার্কেটে যে প্রোটন পাম্প ইনহিবিটরগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় তার মধ্যে হচ্ছে ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, এসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল। ওকে, মোট কথা হচ্ছে প্রাজল রিলেটেড যে ড্রাগগুলো সেগুলোকে প্রোটন পাম্প ইনহিবিটর বলা হয়ে থাকে। মোস্টলি ওয়াইডলি ইউজড টাইপস হচ্ছে এই কয়টা, অর্থাৎ ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, এসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল এবং ফাইনালি রেবিপ্রাজল। ওকে, সো এগুলোকে আমরা প্রোটন পাম্প ইনহিবিটর বলি। এখন পয়েন্ট হচ্ছে যে এগুলোর আসলে ইউজ কী। ওকে, আপনি কখন ওমিপ্রাজল মানে প্রোটন পাম্প ইনহিবিটরটা নেবেন। আমি যদি একটু বেসিকভাবে বলি, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক যে সমস্যাগুলো হয়, বিশেষ করে আলসার রিলেটেড যে সমস্যা, সেটা রিডিউস করার জন্য প্রোটন পাম্প ইনহিবিটরটা সবচেয়ে বহুল প্রচলিত। এবং প্রোটন পাম্প ইনহিবিটরের সবচেয়ে যেটা বেনিফিট, এটা সম্পূর্ণভাবে অ্যাসিড সিক্রেশন অফ করতে সক্ষম হয়, যার জন্য গ্যাস্ট্রিক এবং আলসারের ক্ষেত্রে খুব ভালো একটা বেনিফিট বা আউটকাম পাওয়া যায় পেশেন্টের জন্য। সো এই জন্য এখন প্রায় এই প্র্যাকটিসটা দেখা যায় এবং মার্কেটে যে নামগুলো প্রিভিয়াস স্লাইডে বললাম, সেই নামগুলো খুবই অ্যাভেলেবেল এবং সচরাচর আমরাও ইনটেক করে থাকি। তো আজকে জানবো যে এটার মেডিকেল ইউজ কী। ওকে, ফার্স্ট মেডিকেল ইউজ হচ্ছে টু ট্রিট আলসার্স ইন দ্য স্টমাক অ্যান্ড দ্য পার্ট অফ দ্য গাট কল্ড দ্য ডিউডেনাম। ভিউয়ার্স, আমরা সবাই জানি যে স্টমাক বলতে পাকস্থলীকে বোঝায়, যেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়। নাও পয়েন্ট ইজ দ্যাট হাইড্রোক্লোরিক সিক্রেশন কেন হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হবার কারণ দেহে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল আক্রমণ থেকে শুরু করে খাদ্য হজমের জন্য, অর্থাৎ সহজ পরিপাক করার জন্য স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হয়ে থাকে। অবশ্যই সেটা যদি লিমিটেড অবস্থায় থাকে সেটা বেনিফিট দিবে বডির জন্য, আপনার খাবারটা সহজে হজম হবে। কিন্তু যদি সেটা এক্সট্রা সিক্রেশন হয়, সেক্ষেত্রে কি হতে পারে, আপনার স্টমাকের ওয়ালগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে, সেখানে ইনফেকশন ক্রিয়েট হতে পারে, যেটা আমরা আলসার হিসেবে বলে থাকি। এছাড়াও অতিরিক্ত অ্যাসিড সিক্রেশন হলে হার্টবার্ন রিলেটেড যে সিমটমগুলো, আমাদের টক ঢেকুর ওঠে, অন্য যে সমস্যাগুলো, সেগুলো ক্রিয়েট হয়ে থাকে অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনের জন্য। সো পয়েন্ট ইজ দ্যাট যে আলসার ট্রিট করার ক্ষেত্রে আমরা প্রোটন পাম্প ইনহিবিটরগুলোকে সবার প্রথমে চুজ করে থাকি। দেন হচ্ছে আরেকটা পয়েন্ট, যে ডিউডেনাম আলসার সম্পর্কে আমি যদি একটু বলি, আমাদের বডি সিস্টেমে যে বৃহদান্ত, ক্ষুদ্রান্ত বলে যেটা থাকে, অর্থাৎ স্টমাকের ঠিক নিচের অংশটাতে, সেখানেও কিন্তু অনেক সময় কি হতে পারে, আপনার আলসার ক্রিয়েট হতে পারে। সেটা কেন হয়ে থাকে? নর্মালি খাবার হজমে যদি আপনার সমস্যা থাকে, আপনার যদি স্টুল পাসের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়ে থাকে, সেই সব ক্ষেত্রে এই আলসারটা কি দেখা যায়, বেশি পাওয়া যায়। তো ডিউডেনাম আলসার ট্রিট করার জন্য প্রোটন পাম্প ইনহিবিটর কি চুজ করা হয়। সো মোট কথা, আলসার রিলেটেড যে টার্মগুলো থাকবে বা আলসার রিলেটেড ডিজিজটা আমরা প্রোটন পাম্প ইনহিবিটর অথবা এই ওমিপ্রাজল প্রাজল রিলেটেড ড্রাগ দিয়ে খুব সহজেই কি করতে পারি, ট্রিট করতে পারি। দেন হচ্ছে টু রিডিউস অ্যাসিড রিফ্লেক্স
which may cause heartburn or inflammation of the gullet. These conditions are sometimes called gastroesophageal reflux disease. Viewers, এই পয়েন্টটা কিন্তু আমি ফার্স্টেই ক্লিয়ার করে দিয়েছি। সেটা হচ্ছে যে আলসার হওয়ার যে বেসিক মেকানিজম সেটাও বললাম যে অতিরিক্ত অ্যাসিড সিক্রেশনের ফলে কি হয়। নর্মালি আপনার বেসিক মেকানিজমটা হচ্ছে স্টমাকে যখন খাবার পৌঁছায় তখন কি হয়, আপনার অ্যাসিড সিক্রেশন হয় সেই খাবারটা হজমের জন্য। যদি আপনি টাইম টু টাইম খাবারটা ইনটেক না করেন সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাসিড ঠিকই সিক্রেট হবে স্টমাকে। আপনি যদি সকালে ব্রেকফাস্টটা না নেন সেক্ষেত্রে কি হবে, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ডিরেক্টলি স্টমাকের ওয়ালে মানে স্টমাকের গায়ে পড়বে। সো যখন পড়বে, এটা যখন দীর্ঘদিন হবে তখন সেই ওয়ালটা আস্তে আস্তে কি হবে, ক্ষতিগ্রস্ত হবে এবং সেখানে সিরিয়াস কন্ডিশনে ঘা তৈরি হতে পারে, ইনফেকশন তৈরি হতে পারে, যেটাকে আমরা আলসার বলে থাকি। সো এই পয়েন্টটা, এবং নর্মাল যে গ্যাস্ট্রিক আমাদের অনেক সময় টক ঢেকুর ওঠা, বুক জ্বালাপোড়া করা, তারপর হচ্ছে বুকে ব্যথা, এই ধরনের যে সিমটমগুলো থাকে একটু মানে বেশি খাওয়া দাওয়া করলে বা একটু হাই ফুড খেলে, জাঙ্ক ফুড খেলে, সো সেই ডিজিজটাকেও কিন্তু আমরা কি বলে থাকি, গ্যাস্ট্রিক অ্যাসিডের জন্য হয় এবং সেসব ক্ষেত্রেও আপনি প্রোটন পাম্প ইনহিবিটর ইউজ করতে পারেন। সো দেন চলে যাচ্ছি পরবর্তী ইউজটাতে। As one part of treatment to get rid of Helicobacter pylori, a germ found in the stomach which can cause ulcers. ওকে, সব সময় যে খাবারের বদভ্যাসের জন্যই আপনার আলসার বা গ্যাস্ট্রিক অ্যাসিড হতে পারে এটা না। অনেক ক্ষেত্রে হেলিকোব্যাক্টার পাইলোরি নামক এক ধরনের ব্যাকটেরিয়া স্টমাকে পাওয়া যায়। সেই ব্যাকটেরিয়ার প্রেজেন্সে অটোমেটিক্যালি আপনার গ্যাস্ট্রিক মানে আপনার স্টমাক আলসারে আক্রান্ত হতে পারে। তো সেক্ষেত্রে এই মেডিকেশনটা ইউজ করা হয়ে থাকে। দেন হচ্ছে to help prevent and treat ulcers associated with NSAID অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, অর্থাৎ আমরা অনেক সময় ব্যথানাশক যে ড্রাগগুলো খেয়ে থাকি লাইক নাপা সবচেয়ে মানে ইজি এক্সাম্পল। তো অনেক সময় হয় যে এক্সট্রিম এআইডি ড্রাগ নিলে অনেক সময় কি হতে পারে, আলসার ক্রিয়েট হতে পারে, অ্যাসিড ক্রিয়েট হতে পারে, সেই ক্ষেত্রেও আপনি এই ড্রাগটা চুজ করতে পারেন। দেন হচ্ছে ইন আদার কন্ডিশনস ওয়ার ইট ইজ হেল্পফুল টু রিডিউস অ্যাসিড ইন দ্য স্টমাক। ওকে, মোট কথা স্টমাকে অ্যাসিড রিলেটেড যে কোনো সমস্যার জন্য আপনি এই ড্রাগটা মানে প্রোটন পাম্প ইনহিবিটর প্রেসক্রাইব করা হয় এবং পেশেন্টরা ফ্রিকুয়েন্টলি ইউজ করে। দেন চলে যাব একটু অ্যাডভার্স ইফেক্টসে। অ্যাডভার্স ইফেক্টস হচ্ছে পিপিআইস আর সেফ ড্রাগ বাট 1 থেকে 5% কজেস দ্য ফলোয়িং অ্যাডভার্স ইফেক্ট আর অ্যাভেলেবেল। সেটা কি, খুবই নর্মাল, ডায়রিয়া, হেডেক এবং অ্যাবডোমিনাল পেন। আর ফাইনালি হচ্ছে রেসপিরেটরি অ্যান্ড এন্টারিক ইনফেকশন হতে পারে যদি আপনি এটা প্রলং ইউজ করেন, অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি আপনি প্রোটন পাম্প ইনহিবিটর নেন সেই ক্ষেত্রে এই ধরনের ডিজিজ অর্থাৎ রেসপিরেটরি আর এন্টারিক ইনফেকশন হতে পারে। ওকে, দেন চলে যাচ্ছি ইন্ট্রোডাকশন, অর্থাৎ এখন আমি ডিটেলস বলবো যে প্রোটন পাম্পটা আসলে কি। ওকে, প্রোটন পাম্প হচ্ছে অ্যান ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন ইন দ্য প্যারাইটাল সেলস অফ দ্য স্টমাক। ওকে, প্যারাইটাল সেলের একটা প্রোটিনের নাম হচ্ছে প্রোটিন, যেটাকে আমরা এই যে প্রোটন পাম্প ইনহিবিটর বলছি। প্রোটন পাম্প হচ্ছে প্যারাইটাল সেলের একটা প্রোটনের কথা বলা হচ্ছে বা প্রোটিনের কথা বলা হচ্ছে। ওকে, আর প্যারাইটাল সেল থাকে হচ্ছে স্টমাকের ভিতরে। দেন হচ্ছে এর কাজ হলো পাম্পস প্রোটন ইনটু দ্য স্টমাক। ওকে, স্টমাকে প্রোটন পাস করাই এর কাজ। ওকে, দেন ফাইনালি যেটা প্রোটন পাম্প ইনহিবিটরস আর এ ক্লাস অফ মেডিকেশন দ্যাট কজ এ প্রোফাউন্ড অ্যান্ড প্রোলংড রিডাকশন অফ এ স্টমাক অ্যাসিড প্রোডাকশন। They do so by irreversibly inhibiting the stomach's hydrogen potassium ATPase proton pump. ওকে, মোট কথা হচ্ছে প্রোটন পাম্প এমন এক ধরনের মানে প্রোটিন যেটা কি করে থাকে, এই যে হাইড্রোজেন এবং পটাশিয়ামের যে চ্যানেলটা থাকে অর্থাৎ আপনার স্টমাকের ভিতরে প্যারাইটাল সেলের মধ্যে তাদের অ্যাক্টিভিটিকে কি করে সক্রিয় রাখার জন্য এই প্রোটনটা কাজ হয়, মানে প্রোটনটা আদান প্রদান করা হয়ে থাকে। ওকে, যখন আপনি প্রোটন পাম্প ইনহিবিটর অর্থাৎ ওমিপ্রাজোল, ল্যান্সোপ্রাজোল নিবেন তখন কি হবে, এই প্রোটনের আদান প্রদান বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এই হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস চ্যানেলটা অফ হয়ে যাবে। যখন অফ হবে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বন্ধ হয়ে যাবে। এখানে আমি আরও একটু
ডিটেলস আলোচনা করছি এই ডায়াগ্রামটাতে, একটু মনোযোগের সাথে সবাই শুনবেন। এইটা হচ্ছে আমার মেইন টার্গেট, হাইড্রোজেন পটাশিয়াম এটিপেস। ওকে, এই যে ব্রাউন কালারের যে একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্যারাইটাল সেল ধরে নিলাম। ওকে, এটা হচ্ছে প্যারাইটাল সেল। আর প্যারাইটাল সেলটা কোথায় থাকে? স্টমাকের ভিতরে থাকে। তো প্যারাইটাল সেলে কি আছে? অনেকগুলো সাইট দেখতে পাওয়া যাচ্ছে, যেটাকে আমরা বলে থাকি রিসিপ্টর সাইট। রিসিপ্টর সাইটে কি হয়? বিভিন্ন ধরনের হরমোন, এনজাইম মানে এই সাইটগুলোতে এসে বাইন্ড করে। ওকে, সো ফার্স্ট অফ অল এখানে যে বেসিক পাথওয়েটা বা বেসিক মেকানিজম আছে সেটা হচ্ছে এই যে হাইড্রোজেন পটাশিয়াম এটিপেস, মূলত এইটা হলো গাট লুমেন। ওকে, অর্থাৎ এখানে এই গোলাপি অংশটাতে গ্যাস্ট্রিক অ্যাসিড থাকে। ওকে, স্টমাকের এই গোলাপি অংশটাতে গ্যাস্ট্রিক অ্যাসিড প্রেজেন্ট থাকে। আর এইখানে যেটা আছে কি হয়, এইটা একটা মানে দরজার মতন কাজ করে, যেখানে কি হয় হাইড্রোজেন এবং পটাশিয়াম আদান প্রদান হয়, অর্থাৎ একটা উপরে যায় একটা নিচে যায়। যখন এই গেটটা ওপেন হয়ে যায় তখন এখান থেকে গ্যাস্ট্রিক অ্যাসিডটা খুব সহজেই উপরে উঠে আসে, অর্থাৎ স্টমাকে চলে আসে। সো আমার মেইন টার্গেট হচ্ছে এইটা যদি অ্যাক্টিভ হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনও বেড়ে যাবে। তো প্রোটন পাম্প ইনহিবিটর কি করবে? ডিরেক্টলি এখানে এসে বাইন্ড করবে। অর্থাৎ সেটা কিভাবে? যেমন গ্যাস্ট্রিনের যে গ্যাস্ট্রিনের কাজ হচ্ছে এই গ্যাস্ট্রিন যখন এটার সাথে যুক্ত হবে তখন কি হবে? এই গেটটা ওপেন হয়ে যাবে এবং হাইড্রোজেন পটাশিয়াম আদান প্রদান হবে, ফলে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটা বেড়ে যাবে। সিমিলারলি অ্যাসিটাইলকোলিন যখন এটার সাথে বাইন্ড হবে তখনও কিন্তু একই কাজ হবে। ওকে, কিন্তু প্রোটন পাম্প ইনহিবিটর যখন এখানে আসবে সে কি করবে? এই পাথওয়েটাকে অফ করে দেবে, অর্থাৎ এখানে এসে এই প্রোটন পাম্পের যে আদান প্রদান হচ্ছে সেই জায়গাটাতে ইফেক্ট করবে এবং সেখানে সেটা স্টপ করবে। যখন এই স্টপটা হয়ে যাবে সম্পূর্ণভাবে, আমার এই গেটটা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এই স্টমাকে কোনোভাবেই আর কোনো গ্যাস্ট্রিক অ্যাসিড ইন করতে পারবে না, কোনো ধরনের কোনো অ্যাসিডই না। সো ফলে কি হবে? আপনার স্টমাকে অ্যাসিড ফর্মেশন হবে না বা অ্যাসিড ফিলিং হবে না। এটাই হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটরের একমাত্র কাজ বা মেকানিজম। সো নাও মেকানিজম অফ অ্যাকশনটাকে আমি এখানে সুন্দরভাবে বললাম, আর মেইন যে বেসিকটা সেটা তো প্রিভিয়াস স্লাইডে আমি যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম। সো এখানে যেটা হয় যে পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর আর অ্যাডমিনিস্ট্রেটেড অ্যাজ ইনঅ্যাক্টিভ প্রোডাক্টস। ওকে, অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর প্রোডাক্ট হিসেবে কাজ করে, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। যখন এটা অ্যাসিডিক এনভায়রনমেন্টে যায় তখনই কিন্তু কি হয়? অটোমেটিকভাবে অ্যাক্টিভ হয়। ওকে, অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর ইনঅ্যাক্টিভ থাকবে, সে যেখানেই যাক না কেন বেসিক এনভায়রনমেন্টে গেলে সে কোনো রকম রিয়াকশান করবে না। কিন্তু যখনই তার এনভায়রনমেন্টটা অ্যাসিডিক হয়ে যাবে, অর্থাৎ pH 3.5-এর কাছে চলে যাবে, এমন একটা এনভায়রনমেন্টে যদি পিপিআই প্রেজেন্ট হয় সাথে সাথে সে কী করবে? অ্যাসিডটাকে রিডাকশান করার চেষ্টা করবে। ওকে, রিডিউস করার চেষ্টা করবে। দ্যাট মিন পিপিআই অ্যাক্টিভ হবে। সো converted into active form theophyllic sulfonamide cation in the parietal cell. Okay, then the sulfonamide reacts with the hydrogen potassium ATPase form a covalent disulfide linkage. অর্থাৎ এইখানে কি হচ্ছে? যখন পিপিআইটা অ্যাক্টিভ হয়ে যায় তখন এখানে এসে কি করবে? সে ওই যে সালফোনামাইডের সহযোগিতায়, ক্যাটায়ন সালফোনামাইডের সহায়তায় সে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, যেটাকে আমরা কি বললাম? ডাইসালফাইড লিঙ্কেজ। ওকে, দেন কি করবে? ইরিভার্সিবল ইনঅ্যাক্টিভেশন অফ প্রোটন পাম্প। যখনই এই পজিশনটাতে আমি কি করব? ক্যাটায়নের সাহায্যে, অর্থাৎ সালফোনামাইড ক্যাটায়নের সাহায্যে প্রোটন পাম্প কি করবে? ডাইসালফাইড লিঙ্কেজ তৈরি করে ফেলবে কোভ্যালেন্টলি, এই এটিপেজ এর সাথে কোভ্যালেন্টলি বন্ড হয়ে ডাইসালফাইড বন্ড তৈরি করবে। সাথে সাথে এই যে এটার যে অ্যাক্টিভিটি বা হাইড্রোজেন পটাশিয়াম এটিপেজ চ্যানেলটা পুরোপুরি অফ হয়ে যাবে। যখন অফ হয়ে যাবে তখন সাথে সাথে ইরিভার্সিবলি প্রোটন পাম্পটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। দেন counter transport of hydrogen potassium ions via proton pump is blocked. Okay,
ফলে কি হচ্ছে, যখন হাইড্রোজেন পটাশিয়ামের ওই চ্যানেলটা বাইন্ড হয়ে যাবে কোভ্যালেন্টলি ডাইসালফাইড বন্ড, তখন কি হচ্ছে এদের মধ্যে যে নর্মাল পাথওয়েটা আছে, অর্থাৎ যে হাইড্রোজেন পটাশিয়াম আদান প্রদান হচ্ছিল সেটাই স্টপ হয়ে যাবে। যখন স্টপ হয়ে যাবে তখন কি হবে, নো সিক্রেশন অফ হাইড্রোজেন বাই প্যারাইটাল সেল, অর্থাৎ প্যারাইটাল সেলের মাধ্যমে কোনো রকমের প্রোটন আদান প্রদান হবে না, ফলে গ্যাস্ট্রিক অ্যাসিডও কি হবে না, সিক্রেট হবে না। তো দিস ইজ দ্য মেকানিজম অফ প্রোটন পাম্প ইনহিবিটর। তো ভিউয়ার্স, আমার কাছে আজকে এতটুকুই। পরবর্তীতে আমি চেষ্টা করব আরও ডিটেলস ভিডিও তৈরি করার, বা ড্রাগের রিলেটেড যে মেকানিজম অফ অ্যাকশন আছে সেগুলো নিয়ে ভিডিও তৈরি করার। তো থ্যাংকস ফর ওয়াচিং।